একই গাড়ি। কলকাতা শিলিগুড়ি রুটে সদা বাড়তে থাকা ভলভো বাসের তালিকায় এবার যুক্ত হল আরও একটি নাম। নতুন এই ভলভো পরিষেবা দিচ্ছে শ্যাম এনআর ট্রাভেলস। তবে এই নতুন নামের আড়ালে লুকিয়ে আছে পরিবহন জগতে এক অভিজাতের প্রতীক। শ্যাম এনআর ট্রাভেলস আসলে শ্যামলী এনআর ট্রাভেলস। শ্যামলী নামের বিভিন্ন বাস কোম্পানি আমরা দেখে এসেছি। আমাদের পূর্ব ভারতের সবথেকে বিখ্যাত এবং সবথেকে বৃহৎ ভলভো বাস কোম্পানি হলো শ্যামলী পরিবহন। আবার বাংলাদেশেও শ্যামলী পরিবহনের বিশাল রমরমা ব্যবসা। সেই কোম্পানিও নাকি এদেরই আরও এক ভাই চালান। বাংলাদেশি সেই শ্যামলী কোম্পানিরই নাম হলো শ্যামলী এনআর ট্রাভেলস। তবে সেই কোম্পানি কি এবারে ভারতেও তাদের পরিষেবা বিস্তার করতে চলেছে? এর উত্তর হয়তো সময় দেবে। ঘড়িতে এখন বিকেল 5:30। আমরা চলে এসেছি ধর্মতলা ভলভো বাস স্ট্যান্ডে। এখানে এখন ভীষণ ব্যস্ততা। একের পর এক ভলভো বাস রওনা হচ্ছে শিলিগুড়ি ও আসানসোলের উদ্দেশ্যে। ভলভো বাস ছাড়া কিছু সাধারণ বাসও দেখা যাচ্ছে শিলিগুড়ি যাওয়ার জন্য তৈরি হচ্ছে। আমাদের বাসটাও ইতিমধ্যে এসে হাজির হয়েছে। কলকাতা শিলিগুড়ি রুটে এখন ভলভো স্লিপার বাসের ছড়াছড়ি। তবে আজ থেকে 15 বছর আগে যখন এই রুটে প্রথম বিদেশি ভলভো বাস আসে, তখন কিন্তু সব ভলভো বাসই সিটার ছিল। প্রায় 10 বছর শুধু সিটার ভলভোই দাপিয়ে বেরিয়েছে এই বহু জনপ্রিয় রুটে। এবং বলাই বাহুল্য, ভলভোর এই সিটে এতই আরাম যে সাধারণ টাটা বা অশোক লেল্যান্ড জাতীয় স্লিপার বাস কখনোই একে টেক্কা দিতে পারেনি। তবে ভলভো যখন স্লিপার নিয়ে এলো, আস্তে আস্তে চাহিদা কমতে শুরু করলো ভলভো সিটার বাসের। বাস রওনা হতেই দেওয়া হলো একটা করে জলের বোতল। তবে শুনেছি আজকাল ভলভো বাসগুলোতে স্ন্যাক্সও দেওয়া হয়। সেসব অবশ্য কিছু ছিল না। এখন কলকাতায় অফিস টাইম। রাস্তায় গিজগিজ করছে বাইক, গাড়ি, বাস, আবার তার মধ্যে ট্রাম। এই জ্যাম কাটিয়ে হাইওয়ে ধরতে এখন বহু দেরি। কলকাতার এই রাস্তার নাম লেনিন সরণি, যা ধর্মতলা থেকে আমাদের নিয়ে যাবে মৌলালি ক্রসিং অবধি। এবারে শিয়ালদা স্টেশনের পাশ দিয়ে আমরা আচার্য প্রফুল্লচন্দ্র রোড দিয়ে চলেছি মানিকতলা ক্রসিং এর দিকে। ধর্মতলা থেকে 6টায় ছেড়ে 6:50 আমরা এখন ঢুকছি উল্টোডাঙ্গা। এখান থেকে বাঁ দিকে রাস্তা যাচ্ছে খান্নার দিকে এবং ডান দিকে এয়ারপোর্ট। আমরা অবশ্যই যাব এয়ারপোর্টের দিকে, কাজেই ডান দিকে ধরছি ভিআইপি রোড, যার অফিসিয়াল নাম অবশ্য এখন হয়েছে কাজী নজরুল ইসলাম সরণি। অফিস টাইমের এই যানজট দেখে মনে মনে ভাবছিলাম, এই রাস্তাটার নাম ভিআইপি রোড দিয়ে লাভ কি? ভিআইপি লোকেরা কি আদেও এই রাস্তা দিয়ে ঝটপট এয়ারপোর্টে পৌঁছতে পারবে? তবে একটা গল্প বলি শুনুন। সালটা 1962। এসব এলাকা তখন জঙ্গল। রাজারহাট নিউ টাউন তো দূর থাক, সল্টলেকেরও কোনো অস্তিত্ব ছিল না। কলকাতা শহর থেকে দমদম এয়ারপোর্ট যাওয়ার একমাত্র রাস্তা ছিল শ্যামবাজার, বেলগাছিয়া, নাগেরবাজার হয়ে।
এমন সময় শহরের বাইরে দিয়ে জঙ্গল কেটে তৈরি হলো বিশাল ভিআইপি রোড। উদ্দেশ্য একটাই, আগুনের গতিতে এয়ারপোর্ট পৌঁছে দেওয়া। কিন্তু তারপর কি হলো? বড় বড় হোর্ডিংয়ে যে ফ্ল্যাটের বিজ্ঞাপন বসে গেল। ভিআইপি রোডের ধারে এই ফ্ল্যাট আপনি কিনলেই 5 মিনিটে এয়ারপোর্ট। ব্যাস, আর কে ঠেকায়? নিরিবিলি এই এলাকা ঘিঞ্জি শহরে পরিণত হলো। ভিআইপি রোড তার আসল উদ্দেশ্য হারালো। যাই হোক, ঘড়িতে এখন টাইম হচ্ছে 7:15। আমরা চলে এলাম এয়ারপোর্ট। ডান দিকে যেই ফ্লাইওভারটা চলে যাচ্ছে ওটাই সোজা আপনাকে নিয়ে যাবে কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনালে। এয়ারপোর্টের পর এবারে আমরা যশোর রোড ধরে ভায়া বিরাটি মধ্যমগ্রাম হয়ে চলেছি বারাসাতের দিকে, এবং এখন যেই স্টপেজটা পেরোচ্ছি সেটা হলো মাইকেলনগর। এখানেই আমার বাড়ি। চাইলে এখান থেকেই ওঠা যায়, কিন্তু ভিডিওর খাতিরে সেই ঠেঙিয়ে ধর্মতলা যেতে হয়। ঘড়িতে সময় বলছে সন্ধে 7:45। আমরা অবশেষে পৌঁছলাম কলকাতা শহরের শেষ প্রান্ত বারাসাতে। এটা হলো বারাসাতের বিখ্যাত জংশন ডাকবাংলো মোড়। এখান থেকে ডান দিকের রাস্তা চলে গেছে বনগাঁ, বসিরহাট, হাসনাবাদের দিকে, আর বাঁ দিকের রাস্তা গেছে কৃষ্ণনগর, বহরমপুর, মালদা হয়ে শিলিগুড়ি। যখন তোমার কাছে সুপার বাইক কেনার টাকা থাকে না, তখন তুমি 150 সিসির একটা বাইককে সুপার বাইক বানানোর চেষ্টা করো, কিন্তু সেটা হয় না। তখন তোমাকে রাস্তায় লোকে দেখলে বলবে যে ছাপড়ি। বারাসাতের পর 12 নম্বর জাতীয় সড়কের অবস্থা শোচনীয়। ওটা জাতীয় সড়ক না পাড়ার অলিগলির রাস্তা বুঝতে পারবেন না। ওইটুকু সরু রাস্তা দিয়েই ছুটে চলেছে আপ ডাউন দুই দিকের গাড়ি। দামড়া একটা বাস বা লরি ঢুকলেই উল্টো দিক থেকে আসা গাড়িটার প্রাণ ওষ্ঠাগত। সামনের বাস বা লরি যদি গরুর গাড়ির মতো চলতে শুরু করে, তাকে ওভারটেক করার জায়গা পাওয়াই বড় কঠিন। সেখানে ভাবতে পারেন, এককালে কলকাতা থেকে শিলিগুড়ি অবধি পুরো রাস্তাটাই এরকমই ছিল, এবং তার মধ্যেই দাপিয়ে বেড়াতো সরকারি রকেট বাস। এখন তো মাত্র আধ ঘন্টা মতোই এই যাতনা ভোগ করতে হবে, তারপর মাখন রাস্তা। এইখানটা এলে মনে হয় শান্তি হলো। এবারে হাইওয়ে একেবারে রেসিং ট্র্যাক। 4 লেনের বিশাল রাস্তা, সাথে দুই দিকে স্থানীয় বাসিন্দাদের চলাফেরার জন্য সার্ভিস লেন। কাজেই মূল হাইওয়ে একেবারে যানজট মুক্ত। গাড়ি চলবে এবার রকেটের মতো। কলকাতা থেকে ছেড়ে মূল হাইওয়ে ধরতেই পেরিয়ে গেছে প্রায় 2.5-3 ঘন্টা। সেই 6টায় ছেড়েছিলাম, এখন বাজে রাত 9টা। একটা টয়লেট ব্রেক ছিল ভীষণ জরুরি। কৃষ্ণনগর অবধি চেপে রাখা অত্যন্ত ভয়ঙ্করী। কাজেই শিমুরালী এলাকায় একটা ভারত পেট্রোলিয়ামের কাছে গাড়ি দাঁড় করানো হলো, যাতে মহিলারাও টয়লেট অ্যাক্সেস করতে পারে। শিমুরালীর পর এবার গাড়ি রকেটের মতো ছুটছে কৃষ্ণনগরের দিকে। পথ বাকি আর 50 কিলোমিটার। পৌঁছে যাব আশা করি আর মিনিট 45-এর মধ্যে।
কলকাতা থেকে গাড়ি ছাড়ার ঠিক 4 ঘন্টার মাথায় রাত 10টার সময় আমরা এখন ঢুকছি কৃষ্ণনগরের ধাবায়। কলকাতা থেকে কৃষ্ণনগর অবধি আমরা আপাতত অতিক্রম করেছি প্রায় 115 কিলোমিটার। যুগ যুগ ধরে কলকাতা শিলিগুড়ি রুটের বাসগুলোর ডিনার করার একমাত্র ঠিকানা এই রাজা কৃষ্ণচন্দ্রের শহর কৃষ্ণনগর। এবং দেখুন, বিপুল ব্যবসার জেরে একটি সামান্য মিষ্টির দোকান আজ পরিণত হয়েছে এক ঝাঁ চকচকে ভলভো রেস্ট স্টপে। খাওয়া দাওয়ার বিশাল জায়গা এখানে, ভীষণ ব্যস্ততা সর্বক্ষণ। বাস বেশিক্ষণ দাঁড়াবে না, কাজেই বেশি দেরি করলেই মুশকিল। এদিকে আমাদের বাসের 2 ক্যাপ্টেন এবং অ্যাটেন্ডেন্টও ঝটপট বসে পড়েছে ডিনার করতে। আমিও অর্ডার করে দিলাম চিকেন থালি এবং সেটা আমার টেবিলে চলে এলো 1 মিনিটের মধ্যেই। চিকেনের ঝোলটায় বেশ ঝাল ছিল, স্বাদ দারুণ, তবে ঝোলটা বেশি খেলেই ছিল মুশকিল। গরম গরম ভাত দিয়ে পেট ভরে খেয়ে নিলাম। মিনিট 20-25 ব্রেকের পর এবারে এক এক করে ভলভোগুলো কৃষ্ণনগর ছেড়ে রওনা হচ্ছে শিলিগুড়ির উদ্দেশ্যে। রাত ক্রমশ বাড়ছে, রাস্তায় যানবাহন কমছে, শুনশান হাইওয়ে দিয়ে ভলভো রীতিমতো উড়ছে। কৃষ্ণনগর থেকে বহু বছরের অভিজ্ঞ ক্যাপ্টেন বাবাইদা বাসের স্টিয়ারিং ধরেছে। আশপাশের গ্রামগুলোর মতোই আমাদের বাসের মধ্যেও এখন একটা শান্তির পরিবেশ। ধীরে ধীরে সবাই ঝিমিয়ে পড়ছে। ক্লান্তি কি ড্রাইভার অ্যাটেন্ডেন্টদের লাগে না? কিন্তু তবু তাদের জাগতে হবে, সজাগ থাকতে হবে। এতগুলো মানুষের জীবনের দায়িত্ব এখন ওই দুটো হাতে। রাত এখন 11:15। কৃষ্ণনগর থেকে 50 কিলোমিটার পথ চলে এবং কলকাতা থেকে 165 কিলোমিটার পথ অতিক্রম করে আমরা এখন ক্রস করছি বাংলার এক ঐতিহাসিক জায়গা। আজ থেকে প্রায় 270 বছর আগে 1757 সালের এরকমই এক জুন মাসে এখানে হয়েছিল এক মহাযুদ্ধ। বাংলার নবাব সিরাজউদ্দৌলাকে পরাজিত করেছিল লর্ড ক্লাইভের ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং তারপরই দেশ জুড়ে শুরু হয় 200 বছরের ইংরেজ শাসন। ঐতিহাসিক এই জায়গা হলো পলাশী। এখন যেই রেলওয়ে লাইনটা আমাদের হাইওয়ে ক্রস করছে এটা হলো সেই বহু পরিচিত শিয়ালদা লালগোলা রেল শাখা। রাত 11:45। পলাশী পেরিয়ে কেটে গিয়েছে আধ ঘন্টা। আমরা এসে পৌঁছেছি মুর্শিদাবাদ জেলা সদর বহরমপুরে। রাজধানী কলকাতা থেকে 200 কিলোমিটার দূরে অবস্থিত এই শহর প্রশাসনিক, রাজনৈতিক এবং বাণিজ্যিক ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। বর্তমানে এই শহরের ভেতরে আর বাস ঢোকে না, বাইপাস হয়ে নিমেষে বেরিয়ে যায়। নয়তো যারা এই রুটের বহু পুরনো প্যাসেঞ্জার তারা জানে এই শহরের ভেতরে কি ভয়ঙ্কর জ্যাম লাগত। এই শহরের আরও কয়েকটা তথ্য দিয়ে রাখি। এখানে এককালে ইংরেজদের পাশাপাশি ফ্রেঞ্চ এবং ডাচদেরও ঘাঁটি ছিল। স্বাধীনতার আগে 1875 সাল অবধি এই শহর ছিল বর্তমান বাংলাদেশের রাজশাহী এলাকার সদর। রাত 12:15। বহরমপুর পেরিয়েছি, হয়ে গেছে প্রায় আধ ঘন্টা। এবারে আসন্ন মোরগ্রাম, যেখানে মিলিত হবে 3টি অতি গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক। তার মধ্যে একটি অবশ্যই আমাদের এই কলকাতা শিলিগুড়ি হাইওয়ে এবং আর দুটি মূলত ন্যাশনাল হাইওয়ে 14 এবং ন্যাশনাল হাইওয়ে 116A। তার মধ্যে ন্যাশনাল হাইওয়ে 14 আসছে খড়গপুর থেকে মেদিনীপুর, বাঁকুড়া, বিষ্ণুপুর, রানীগঞ্জ, দুবরাজপুর, সিউড়ি, রামপুরহাট, নলহাটি হয়ে, এবং ন্যাশনাল হাইওয়ে 116A আসছে পাঁশকুড়া থেকে ঘাটাল,
আরামবাগ বর্ধমান হয়ে। মূলত আসানসোল, দুর্গাপুর, বর্ধমান বা বোলপুর, সিউড়ি বা বাঁকুড়া, বিষ্ণুপুর এইসব এলাকা থেকে শিলিগুড়িগামী বাসগুলো বাম দিক থেকে এখানে এসে কলকাতা শিলিগুড়ি হাইওয়েতে ওঠে। যেই বাসটা আমাদের এখন ওভারটেক করলো সেটা হলো শ্যামলীর আসানসোল শিলিগুড়ি সার্ভিস। ওটাও কিন্তু ভলভোর মতোই ভীষণ বিলাসবহুল বিদেশি স্ক্যানিয়া কোম্পানির বাস। এই টোলেই শেষবার দেখেছিলাম স্ক্যানিয়াটাকে, তারপর ওটা জাস্ট ভ্যানিশ হয়ে গেল। পাগলের মতো ছুটছিল ওটা। ঘড়ির কাঁটায় এখন রাত 1:30। কলকাতা থেকে প্রায় 300 কিলোমিটার পথ চলে আমরা এখন ক্রস করছি মুর্শিদাবাদ জেলার গর্ব ফারাক্কা ব্যারেজ। 2.5 কিলোমিটার লম্বা এই বাঁধ দাঁড়িয়ে আছে গঙ্গা নদীর ওপরে। 2.5 কিলোমিটার, চিন্তা করুন গঙ্গা কি বিশাল এখানে। ফারাক্কা থেকেই গঙ্গা বিভক্ত হয়েছে 2 ভাগে, পদ্মা আর হুগলি। পদ্মা গেছে বাংলাদেশের ঢাকার দিকে আর হুগলি গেছে ভারতের কলকাতার দিকে। 1975 সালে এই বাঁধ তৈরি করার পিছনে মূল কারণ ছিল কৃত্রিমভাবে হুগলি নদীতে অতিরিক্ত জল ঢোকানো। তার কারণ হুগলির যে প্রাকৃতিক মুখ তা বর্তমানে প্রায় শুকিয়ে গেছে বললেই চলে। এই বাঁধ আজ না থাকলে বর্তমানে কলকাতায় আমরা হুগলি নদীতে 1 ফোঁটা জল দেখতে পেতাম কিনা সন্দেহ আছে। ঘড়ির সময় বলছে রাত 2টো। আমরা পেরোচ্ছি এখন মালদা শহর। রাতের এই নির্জন মালদা শহরটা দেখতে কি ভালোই না লাগছে। তবে কলকাতা থেকে বাসে মালদা পৌঁছতে সময় লেগে গেল প্রায় 8 ঘন্টা, যেখানে এখন বন্দে ভারতে মাত্র 4 ঘন্টাতেই কলকাতা থেকে মালদা আসা সম্ভব। আপাতত আমরা অতিক্রম করেছি প্রায় 330 কিলোমিটার পথ। এখনও শিলিগুড়ি পৌঁছতে অতিক্রম করতে হবে আরও 230 কিলোমিটার পথ। এদিকে অবিরাম বাস চালিয়ে চলেছে ক্যাপ্টেন বাবাইদা। 365 দিন এই একই পথে সারা রাত জেগে বাস চালানোর মধ্যে নতুনত্ব বলে আর কিছুই থাকে না, বরং বিরক্তি লাগতে বাধ্য। সাধারণ কাজ তো নয়। গোটা বাস যখন কম্বল টেনে ক্যাপ্টেনের উপর ভরসা রেখে গভীর ঘুমে আচ্ছন্ন, তখন এতগুলো জীবনের দায়িত্ব নিয়ে প্রতি মুহূর্ত সজাগ থেকে সারা রাত বাস চালিয়ে আবার ভোরের মধ্যেই শিলিগুড়ি পৌঁছে দেওয়াটা কোনো মামুলি কাজ নয়। বর্তমানে আমাদের অবস্থান ডালখোলার পূর্ণিয়া মোড়। এই মোড় থেকে বাম দিকের রাস্তা চলে গেছে বিহারের পূর্ণিয়ার দিকে, আর ডান দিকের রাস্তা গেছে কিষানগঞ্জ হয়ে শিলিগুড়ি। আমরা অবশ্যই যাব ডান দিকে, এবং এছাড়াও বলে দিই এখানে কিন্তু এতক্ষণ যেই হাইওয়েটা দিয়ে আমরা আসছিলাম সেটা শেষ হয়ে যায়। আমরা আসছিলাম ন্যাশনাল হাইওয়ে 12 দিয়ে, যেটা মূলত দক্ষিণ 24 পরগনার বকখালি থেকে শুরু করে কলকাতা হয়ে এই উত্তর দিনাজপুরের ডালখোলায় এসে শেষ হয়, এবং এখান থেকে আমরা ধরব ন্যাশনাল হাইওয়ে 27। এটা কিন্তু এক বিরাট বড় জাতীয় সড়ক, যেটাকে ইস্ট ওয়েস্ট হাইওয়েও বলা হয়, কারণ এটা আসছে সেই গুজরাট থেকে এবং যাচ্ছে সেই অসম রাজ্যে।
ঘড়ির সময় বলছে এখন ভোর 4:10 আমরা ডালখোলার একটা পেট্রোল পাম্পে এসে ঢুকলাম। এই পেট্রোল পাম্প এই রুটে যারা যাতায়াত করে সবাই চেনে, কারণ শিলিগুড়ি থেকে বাসগুলো যখন রাতের বেলা কলকাতার দিকে ফেরে তখন এখানেই ডিনার করানো হয়, আর তখন কৃষ্ণনগরে সকালবেলা টয়লেট ব্রেক দেওয়া হয়। আবার কলকাতা থেকে আসার সময় কৃষ্ণনগরে ডিনার আর এখানে টয়লেট। মূলত এই দুটো জায়গাতেই বাসগুলো দাঁড়ায়। এখানে বলল আপাতত 15 মিনিট মতো দাঁড়াবে টয়লেট ব্রেকের জন্য। যদিও ভাগ্য ভালো, আমার পেট এখনো ডাকেনি। এখানে গরম গরম চাও পাওয়া যাচ্ছে, তবে ওটি পান করে আমি আমার পেটের গর্জন একদমই শুনতে ইচ্ছুক নই। বাবা, এটা কি রে ভাই? এবার লোকনাথের বাংলা বেরিয়ে গেল। মিনিট 15-20 একটা টয়লেট ব্রেক দিয়ে ভোর 4:30 সময় আমরা এবারে আমাদের অন্তিম পর্বের যাত্রা শুরু করলাম। এবারে গাড়ির স্টিয়ারিং ধরেছে ক্যাপ্টেন বীরেন্দা, যেই দাদা কাল সন্ধেবেলা কলকাতা থেকে কৃষ্ণনগর অবধি চালিয়েছিলেন। বীরেন্দার হাতে গতিই আলাদা, গাড়ি একেবারে রকেটের মতো ছোটে। শিলিগুড়ি আর এখান থেকে 130 কিলোমিটার মতো দূর। গুগল ম্যাপ বলছে সময় লাগবে প্রায় 2.5 ঘন্টা। ভোরের আলো এবারে জানালার ফাঁক দিয়ে উকি মারতে শুরু করেছে। প্রত্যেকের দৌড়ে গিয়ে কড়া নেড়ে যেন বলতে চাইছে, এবারে উঠে পড়ো, শিলিগুড়ি যে এসে গেল। সত্যি ভলভো বাসগুলোয় এত আরাম, একবার চোখ লাগলে টেরই পাওয়া যায় না বাস কোথার থেকে কোথায় চলে এলো। তারপর উঠে যখন চোখ গেল ক্যাপ্টেনের দিকে, দেখলাম সে এক নাগাড়ে ঝড়ের বেগে বাস চালিয়ে চলেছে। ঘড়িতে এখন সময় সকাল 5:15। আমরা হাইওয়ে ছেড়ে ঢুকছি ইসলামপুর মূল শহরের দিকে। ইসলামপুর উত্তরবঙ্গের এক গুরুত্বপূর্ণ শহর এবং এটি পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুর জেলায় অবস্থিত। শিলিগুড়ি থেকে দূরত্ব 70 কিলোমিটার। তবে মূল বক্তব্য হলো, আমরা কিন্তু চাইলেই বাইপাস হয়ে বেরিয়ে যেতে পারতাম, কিন্তু ইসলামপুরে প্যাসেঞ্জারের বুকিং ছিল বলে ঢুকতে হলো। কাজেই চিন্তা করবেন না, কলকাতা আর শিলিগুড়ির মাঝে যদি আপনার বহরমপুর, মালদা, রায়গঞ্জ বা ইসলামপুর এই সব জায়গায় নামার হয়, তবে বাস আপনার জন্য মূল শহরেই ঢুকবে, বাইপাসে নামিয়ে দিয়ে বেরিয়ে যাবে না। আসছে কোথা থেকে? রায়ানের বাস ছিল নাকি আগে? হাসিরা
এতক্ষণ অন্যান্য বাসগুলোকে রীতিমতো ডমিনেট করছিল আমাদের ভলভো B11R। 11,000 সিসির অতি শক্তিশালী ইঞ্জিনের কাছে সাধারণ বাসগুলো পাত্তাই পাচ্ছিল না। এবারে পিছন থেকে ঝড়ের বেগে এসে আমাদের চ্যালেঞ্জ ছুড়ল গ্রিন লাইন, ওটাও B11R। হুবহু এক বাস, এক ইঞ্জিন, একই রকম ক্ষমতা। তবে কিছুতেই ওটার সাথে আর পেরে উঠলাম না। রকেটের মতো যাচ্ছে ওটা, আমাদেরটা 100-তে বাধা আছে, মনে হচ্ছে ওটা 100-র ওপরে চলে যাচ্ছে। গ্রিন লাইন আমার ভীষণ পছন্দের একটা বাস কোম্পানি, দুর্দান্ত পরিষেবা। হালকা বললে আর পেজটা নেমে গেল। পেজটা ছিল গ্রিন লাইনটাকে ধরতে পারতো। ভালো, গাড়ি ফেলো ফেলো খুলে বেরিয়ে যাবে। গ্রিন লাইনকে ধরার চক্করে গাড়ি এখানে দাঁড়িয়ে থেকে যাবে। বাড়াবাড়ি ঘেয়াঘাটে 10 মিনিট আগে গেলেও সেই লাভাতে লাভাতে সব এক জায়গাতেই হয়। উঠে যাচ্ছে একই গাড়ি, ঠিক আসতে হবে। যতবার বাসে শিলিগুড়ি আসি, এই শেষ পর্বের দৃশ্যটা দেখার অপেক্ষায় বসে থাকি। দেখুন কি সুন্দর, রাস্তার দুপাশ ভরে গেছে ঘন সবুজ চা বাগানে। পাহাড় যে এসে গেছে যেন সেটারই ইঙ্গিত দিচ্ছে। আর বলে রাখি, এটাও কিন্তু দার্জিলিং টি, কারণ হিল স্টেশন দার্জিলিং এখনো খানিকটা দূরে হলেও দার্জিলিং ডিস্ট্রিক্ট কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। আমাদের কলকাতার বাজারে সস্তার দার্জিলিং টি যেগুলো পাওয়া যায়, আশা করি এই সব চায়ের বাগানগুলো থেকেই যায়। ঘড়িতে সময় এখন 6:15। এটা আমরা ক্রস করছি বাগডোগরা এলাকা। শিলিগুড়ি এখান থেকে আর মাত্র 14 কিলোমিটার। আরাম লাগছে। ঘড়িতে সময় সকাল 6:35। আমাদের বাস 560 কিলোমিটার পথ অতিক্রম করে ঢুকছে শিলিগুড়ি শহরে। 12 ঘন্টা 35 মিনিটে ভলভো আমাদের পৌঁছে দিল শিলিগুড়ি। দার্জিলিং মেলের সাথে তুলনা করলে 3 ঘন্টা বেশি, আর বন্দে ভারতের সঙ্গে তুলনা করলে 5 ঘন্টা বেশি সময় নিয়েছে। এদিকে তেনজিং নর্গে বাস স্ট্যান্ডে এইসব প্রাইভেট বাস ঢুকতে দেয় না, ওটা মূলত উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার জন্যে। তাই এসব বাসগুলো কি করে, নানান পেট্রোল পাম্পের সঙ্গে চুক্তি করে নিয়ে সেখানেই প্যাসেঞ্জার নামায়। প্যাসেঞ্জার নামিয়ে বাস চলে যায় পার্কিংয়ে, যেখানে সারাদিন ওটাকে ধুয়ে মুছে পরিষ্কার করে আবার সন্ধেবেলা রওনা করা হয় কলকাতার উদ্দেশ্যে। ভিডিওটা কেমন লাগলো কমেন্টস করে জানাবেন। সবাই খুব ভালো থাকবেন,
আবার হাজির হব অন্য কোনো ভ্রমণের গল্প নিয়ে। টিল দেন, দিস ইজ ইয়োর হোস্ট কৌস্তব সমাদ্দার সাইনিং অফ।